সাকিব আল হাসান তিনি কে হবে যারা অসৎ হবেন তারা তো বেনজির সাহেবকে ধরে নেবেন যে উনি আমাদের যিনি গর্ব, আমাদের যিনি ক্রিকেটার সাকিব আল হাসান, তিনি যে বাংলাদেশের একটি শেয়ার কারসাজি হয়েছে কিছুদিন আগে, এটার সাথে সাকিবুল হাসান জড়িত, তার নাম আছে। সাবেক পুলিশ প্রধান বেনজিরের সঙ্গে ব্যবসা পাওয়া গেল সাকিব আল হাসানের, আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান। হাই হাই, বেনজিরের সাথে জড়িত বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান। এবং এই যারা এই কারসাজিটা করছেন তারা এই কিছুদিনের মধ্যে শেয়ার বাজার থেকে 137 কোটি টাকা সরাই ফেলছেন। এখান থেকে তারা লাভ হয়েছে তাদের। খেলার বাইরে সাকিব আল হাসানের নাম, দেশপ্রেম, কমিটমেন্ট, এগুলা কোনো কিছুর ব্যাপারে আপনি আর আশা করে লাভ নেই। যখন আপনি সাকিব আল হাসান নিয়ে কথা বলেছেন তখন সবাই বলছে যে ব্যারিস্টার সুমনের কি যোগ্যতা আছে সাকিব আল হাসানকে নিয়ে কথা বলার। এখন সাকিব আল হাসানও এমপি, আপনিও এমপি। ব্যক্তি সাকিব সাহেবের সাথে আমার কোনো ঝামেলা নাই। জুয়ার অ্যাম্বাসেডর হয়েন না, গ্যামলিং এর অ্যাম্বাসেডর হয়েন না। ওনাকে কিন্তু ফলো করে আমার চেয়ে বহু বেশি মানুষ, প্রায় 1 কোটি মানুষ ফলো করে। সাকিব আল হাসানের যারা ফলোয়ার আছেন তাদের প্রতি বা তার ফ্যান যারা আছেন তাদের প্রতি সম্মান রেখে একটা কথা বলতে চাই। কিন্তু আজকে আমার কাছে মনে হয়েছে জুয়া থেকে শুরু করে সে যদি মানুষ হিসেবে যদি ভালো না হয় তাইলে তার ফ্যান আর হওয়ার সুযোগ নাই। বেনজিরের সঙ্গে জড়িত বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান, এই বিষয়ে এবার সোশ্যাল মিডিয়াতে মুখ খুললেন ব্যারিস্টার সুমন। তো বন্ধুরা, ভিডিওতে আমার নিজস্ব কোনো মন্তব্য করা হয়নি, যা দেখবেন যা শুনবেন সবকিছু সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন এই বেনজির বাংলাদেশ থেকে কতগুলো টাকা মেরে নিয়ে গেছে। এখন আবার শুনতেছি সেই বেনজিরের সাথে সাকিব আল হাসান জড়িত। তো বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আমরা বেশি কথা না বলে সরাসরি আজকে আমরা ব্যারিস্টার সুমনের কাছে চলে যাব। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। বাংলাদেশকে নিয়ে আমরা যারা অনেক আশাবাদী, যারা মনে করি বাংলাদেশ অনেক দূর যাবে, তরুণরা যখন আমরা মনে করি যে এই বাংলাদেশের দায়িত্ব আমরা নিব, তাদের জন্য আজকের দিনটি একটি খুব খারাপ সংবাদ আমাদের জন্য আছে। বলতে পারি যে বাংলাদেশের ভবিষ্যতের চিন্তা যারা করেন তাদের জন্য একটি দুঃসংবাদ আমাদের। আপনারা জেনেছেন যে আমাদের যিনি গর্ব, আমাদের যিনি ক্রিকেটার সাকিব আল হাসান, তিনি আপনারা জানেন যে কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম আমি, যে উনি একটা জুয়া কোম্পানির সাথে ওদের শুভেচ্ছা দূত হয়েছিলেন। পরে আইসিসি থেকে এবং বাংলাদেশ আমাদের ক্রিকেট অ্যাসোসিয়েশন বা ক্রিকেট বোর্ড ঝামেলা করার কারণে এখান থেকে উনি বেরোয় আসছেন। তা আমি 3 লাখ টাকা ওনারে দিতে চেয়েছিলাম। আজকে আবার যে খবরটা আমরা পাইছি, আপনারা জানেন যে বাংলাদেশে যে একটি শেয়ার কারসাজি হয়েছে কিছুদিন আগে, এটার সাথে সাকিবুল হাসান জড়িত, তার নাম আছে এখানের মধ্যে। এবং এই যারা এই কারসাজিটা করছেন তারা এই কিছুদিনের মধ্যে শেয়ার বাজার থেকে 137 কোটি টাকা সরাই ফেলছেন। এখান থেকে তারা লাভ হয়েছে তাদের। তা আমার যে বক্তব্যটা, দেখেন এই সাকিবুল হাসান 1.5 কোটি ফলোয়ার, তার এই ফলোয়ারদের জন্য হচ্ছে গিয়ে মডেল, তাকেই মডেল মনে করা হয়, তাকে ফলো করবে তরুণরা। আর কি ফলো করবে? তাদেরকে ফলো করবে হচ্ছে গিয়ে যে তুমি এই শুভেচ্ছা দূত হবে। হওয়ার পর মজার বিষয় দেখেন, এই বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, মানে যারা শেয়ার মার্কেটটাকে নিয়ন্ত্রণ করে, তাদেরই শুভেচ্ছা দূত কিন্তু হচ্ছে গিয়ে সাকিব আল হাসান। মানে সাকিবুল হাসানকেই আনা হয়েছে যে উনি শুভেচ্ছা দূত থাকবেন। আবার আরো আজকের কষ্টের একটা সংবাদ শুনেন, দুদকেরও নাকি শুভেচ্ছা দূত ছিলেন হচ্ছে গিয়ে সাকিবুল হাসান। সাকিব আল হাসান দুদকেরও শুভেচ্ছা দূত ছিলেন। এখন দুদক, এই বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, তাদের শুভেচ্ছা দূতের অবস্থায় যদি এইরকম হয় যে টাকা ছাড়া, লুটপাট করা ছাড়া, জুয়া ছাড়া এই মানুষটা কিচ্ছু বুঝে না, তাইলে পরিণতি আমাদের বাংলাদেশের কোথায় দাঁড়ায়? আমি একটা প্রশ্ন করতে চাই আপনাদেরকে। আপনি দেখেন যে সাকিবুল হাসানের জন্য আমরা বিভিন্ন সময় সাকিবুল হাসান বাংলাদেশকে সামনের দিকে নিয়ে গেছেন ক্রিকেটে, আমরা তার জন্য গর্ববোধ করি। আমরা অনেকেই তার ফলোয়ার বা তাকে আমাদের পছন্দের ক্রিকেটার হচ্ছে গিয়ে সাকিবুল হাসান। কিন্তু এই কৃতজ্ঞতা আমরা পরিশোধ করতেছি তার জন্য, এর বিনিময়ে আমরা কতটুকু ক্ষয়ক্ষতি আমরা নিব? উনি যা ইচ্ছা তাই করতেছেন, যা ভালো লাগে তাই করতেছেন, স্বর্ণের ব্যবসা করতেছেন, উনি এই শেয়ার কারসাজিতে জড়িত আছেন, মানে এমন কিছু বাদ নাই উনি করতেছেন না। এটা আমাদের জন্য খুবই হতাশাজনক। আমি দুদকের মতো যিনি একটি প্রতিষ্ঠান, তাদেরকে অনুরোধ করব যে এই শুভেচ্ছা দূত যদি এখন উনি থেকে থাকেন, তাইলে তার
এখান থেকে বিদায় দিবেন কিনা, এবং তার বিরুদ্ধে এই যে শেয়ার কারসাজির বিষয় দুদক কি দেখবেন কিনা, এটা আমি একটু দুদকের কাছে প্রশ্ন রাখতে চাই। নাকি না আপনারও এরকম একটা কারসাজির শুভেচ্ছা দূত বানাইয়া আপনারা নিজেরাও একটা কারসাজির সাথে নিজেদেরকে জড়াই রাখবেন, এটা আমার জানা নাই। আপনারা এটা ক্লিয়ার করবেন, কারণ আপনাদের ব্যাপারে আমাদের একটা ইজ্জত আছে যে আমরা জানি আপনাদের শরণাপন্ন হয়ে আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণায়। আমি পরিশেষে শুধু একটা কথা বলতে চাই, এই ধরনের মডেল ক্যারেক্টারগুলা যখন বাংলাদেশে এই ধরনের কাজ করে, আপনি কোনোদিন এই ইয়াং সোসাইটি, যে সোসাইটিকে নিয়ে জননেত্রী শেখ হাসিনা সবসময় বলেন যে এই তরুণ সোসাইটিটা বা তরুণরা যারা আছে তারাই সোনার বাংলা বানাবে বঙ্গবন্ধুর, আপনি এই ধরনের মডেল ক্যারেক্টার যদি থাকে তাইলে কোনোদিন এই বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে না, কোনোদিন সোনার বাংলা হবে না। আর লুটপাট করার এত নেশা যদি এই ধরনের সেলিব্রিটিদের থাকে, দেখেন ওনারা খেলবেন, খেলাধুলা করে টাকা ইনকাম করবেন, দেশের ভালো ভালো অবস্থানে যাবেন, তার নাকি বছরে প্রায় অনেক কোটি টাকা ইনকাম, 600-700 কোটি টাকার মালিক নাকি সাকিবুল হাসান হয়ে গেছেন। এরপরও শেয়ার কারসাজির সাথে জড়িত এই মানুষটা তো আমার কাছে মনে হয়েছে যে তার অভাব আর নাই, কিন্তু তার স্বভাবটা নষ্ট হয়ে গেছে। এখন তারে কোনো না কোনো ভাবে বাঁচাইতে হবে। তারে যারা আমরা ফলো করি আমাদের মনে করি যে এরকম একজন ক্রিকেটারকে বাঁচাইতে গেলে, তারে সব জায়গা থেকে রক্ষা করতে গেলে তারে এখনই তারে ঠিক করার সময়, আর নাইলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। তার সাথে সাথে বাংলাদেশের অনেক তরুণরাও উদ্দেশ্যহীনভাবে সোনার বাংলা থেকে দূরে চলে যাবে। ক্রিকেটের বড় তারকা সাকিব আল হাসানের সাথেও আপনার একটু ঝামেলার কথা আমরা সামাজিক যোগাযোগের মধ্যে দেখেছি, তিনিও আপনার সহকর্মী এখন, এবং ফেসবুকে এখন একটা আসছে যে যখন আপনি সাকিব আল হাসান নিয়ে কথা বলেছেন তখন সবাই বলছে যে ব্যারিস্টার সুমনের কি যোগ্যতা আছে সাকিব আল হাসানকে নিয়ে কথা বলার। এখন সাকিব আল হাসানও এমপি, আপনিও এমপি, মানে আপনারা কি এক কাতারে চলে আসলেন? না, আসলে সাকিব আল হাসান কিন্তু আমার চেয়ে অনেক উপরে। আমি এমপি হইতে পারি, কিন্তু উনি একজন ইন্টারন্যাশনাল সেলিব্রিটি, তো উনার তো বিষয়ই আলাদা। কারণ উনার তো আমার যে কষ্ট করে এমপি হইতে হয়েছে তার এই 50 ভাগের 1 ভাগও উনার এই কষ্ট করতে হয় নাই। তো আমার কাছে মনে হয়েছে যে উনি যে ইন্টারন্যাশনাল সেলিব্রিটি হিসেবে উনি এই প্রিভিলেজ পেয়ে এমপি হয়েছেন, উনি হয়তো মন্ত্রী হবেন, অনেক কিছু হবেন। আমার বিষয়টা হচ্ছে গিয়ে এজ এ কলিগ বা ইন্টারন্যাশনাল সেলিব্রিটি হিসেবে আমি তো এখনও ওনার খেলা দেখি, আমার ভালো লাগে, আমি ওনার ফ্যানও বলতে পারেন। কিন্তু কিছু কিছু ইস্যু আছে যে ইস্যুতে আমি অ্যাডভাইস করার চেষ্টা করছি যে ভাই আপনি জুয়ার অ্যাম্বাসেডার হয়েন না, গ্যামলিংয়ের অ্যাম্বাসেডার হয়েন না। ওনাকে কিন্তু ফলো করে আমার চেয়ে বহু বেশি মানুষ, প্রায় 1 কোটি মানুষ ফলো করে। তা আমার যেটা চেষ্টা ছিল যে উনি যেন তরুণদের জন্য একটা একটা আইডল হিসেবে কাজ করতে পারে, এইটুকুই আমার ছিল, এর চেয়ে বেশি কিছু না। আমার কিন্তু তার সাথে সম্পর্ক খারাপ হওয়ার কোনো কারণ নাই। এটা তো আমার ব্যক্তি সাকিব সাহেবের সাথে আমার কোনো ঝামেলা নাই। আমার ঝামেলা হচ্ছে কি যে ধরেন আমার কোনো ফাংশনে আপনি কিন্তু আমাকে অ্যাডভাইস করতে পারবেন যে ব্যারিস্টার সুমন আপনার উপর এখন প্রত্যাশার চাপ অনেক বেশি, আপনাকে কিন্তু মাইক্রোস্কোপিক দিয়ে দেখা হবে যে আপনি, এটা কিন্তু আপনার অ্যাডভাইস, কিন্তু তো এইটাকে আমি খারাপ ভাবেন না, আর কিছু নাই। তো আচ্ছা, যেমন আপনি বলছিলেন যে আগে যেটা আপনি ফেসবুকে লাইভ করতেন বা ইউটিউবে লাইভ করতেন সেটা এখন আপনাকে সংসদে গিয়ে বলার সুযোগ পাবেন, তাইলে কি মানে মূল যেখান থেকে আপনার জনপ্রিয়তা শুরু, তাহলে কি আপনি সেই ফেসবুকের লাইভ থেকে সরে আসবেন, সংসদেই বলবেন নাকি ওইখানে ভারসাম্যটা? না, ভারসাম্যটা হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড অফ এলিগেশন, বা যদি দেখা যাচ্ছে যে এটা সংসদে বলার মতোই না, ধরেন একটা ছোট্ট প্রশাসনিক একটা এই কাজ শুরু করলেই এই সমস্যাটা সমাধান করা যায়। এই ক্ষেত্রে আমার লাইভ তো চলতে থাকবে। অনেক দুর্নীতির বিষয় আছে, হয়তো আমি সংসদে নিতে পারবো না, কোর্টেও নিতে পারতেছি না, কিন্তু আমি বুঝবো যে মানুষকে ওয়ার্নিং দেওয়ার জন্য বা ওয়ার্ন করার জন্য এটা সোশ্যাল মিডিয়াতে আসা দরকার। আমি একটা ব্যালেন্স করব, কিন্তু কোথাও থেকে আপনি সোশ্যাল মিডিয়া তো শুনেন, এটা সোশ্যাল মিডিয়া তো বন্ধ করে দেবো আমি তখন যখন এটারে ব্যবহার করে আমার এমপি হওয়ার নেশাই ছিল। কিন্তু সোশ্যাল মিডিয়া তো একটা দারুণ মিডিয়া, এটা তো একটা মানে সেই শক্তিটা তো আপনি দেখিয়েছেন, দেখিয়েছি। এবং আমি তো এমপি হওয়ার বিষয় না, বিষয়টা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি ইয়াং জেনারেশনটাকে একটা জায়গায় নিয়ে যেতে চাই, একটা ফ্লোতে, যে আপনার যদি ভিতর সৎ থাকে তাহলে আপনি কথা বললে আপনার কথা মানুষ শুনবে। আপনার মধ্যে যদি কমিটমেন্ট থাকে, আপনি যদি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে আপনি যদি কোনো প্রতিবাদ করতে পারেন, এটা মানুষ শুনতে বাধ্য হবে। আপনারা আজকে জেনেছেন কিনা জানি না যে সাকিব আল হাসান আমাদের একজন নামি দামি ক্রিকেটার, যার জন্য আমরা গর্ববোধ করি। উনি
একটা স্বর্ণের দোকান উদ্বোধন করার জন্য চলে গেছেন দুবাইতে। তো আমরা যে কোনো সেলিব্রিটি যারাই আছে না কেন তাদেরকে কেউ দাওয়াত দিলে যাইতেই পারে। আমি সাকিব আল হাসানের কোনো দোষ এই পর্যন্ত দেখি না। কিন্তু যখন আমি জানতে পারলাম যে ডিবির পক্ষ থেকে, ডিটেকটিভ ব্রাঞ্চ বা পুলিশের পক্ষ থেকে সাকিব আল হাসানকে জানানো হয়েছিল যে আপনি যার দোকান উদ্বোধন করতে যাচ্ছেন সে একটা পুলিশ ইন্সপেক্টরের হত্যা মামলার আসামি এবং সে পলাতক অবস্থায় আছে, ইন্টারপোলের সাহায্যে আমরা তারে ধরে নিয়ে আসার চেষ্টা করতেছি, আপনি তার দোকান উদ্বোধন করতে যাচ্ছেন, তারপরও সাকিব আল হাসান শুনেন নাই। আমার কাছে মনে হয়েছে যে এটা যে একটা অপরাধ উনি জানেন কিনা, যে সেলিব্রিটি হইলে কি তার কোনো অপরাধের বিচার হবে না। আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, সাকিব আল হাসানের যারা ফলোয়ার আছেন তাদের প্রতি বা তার ফ্যান যারা আছেন তাদের প্রতি সম্মান রেখে একটা কথা বলতে চাই যে সাকিব আল হাসানকে আপনারা জানেন যে কিছুদিন আগে আমি একটা ভিডিও করে তারা অনুরোধ করছিলাম যে জুয়ার সাথে যেন সে সম্পৃক্ত না হয়। জুয়ার সাথে সম্পৃক্ত না হওয়ার জন্য বলছিলাম যদি 3 লাখ টাকা লাগে আমি 3 লাখ টাকাও দিতে রাজি। শুনেন, সাকিব আল হাসান এমন একজন মানুষ কোন ধরনের সমালোচনা সহ্য করতে পারেন না। কিছুদিন আগে তার সাথে আমার দেখা হয়েছিল, আমি দেখি নাই, সে হঠাৎ করে আমাকে সোনারগাঁ হোটেলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ক্রিকেট ম্যাচ ছিল ওই সময় আমার দেখেই সে পুলিশ এবং বিসিবির কর্মকর্তাদের সামনেই আমাকে মারতে আসছিল এবং আমেরিকান কিছু লোকজন এখানে ছিল যাদের সাথে দেখা করতে আমি গেছিলাম, তাদের সামনে সে সবাইকে ইগনোর করে আমারে মারতে আসছিল। আমি কিছু বলি নাই, পুলিশরা এসে আমারে বললো যে বাদ দেন ভাই, সে সেলিব্রিটি, তার কথা বলে লাভ নাই। এবং আমিও মনে করছিলাম যে এক সেলিব্রিটি মানুষ, তার যদি কিছু অপরাধ করে আমি যদি মাইরও খাই আপনাদের কার কাছে বিচার দিব, তারপরও কোনো কথা আমি বলি নাই। কিন্তু আজকে আমার কাছে মনে হয়েছে জুয়া থেকে শুরু করে আজকে তার এই দুবাইতে উদ্বোধন করা পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে বিদ্যান যদি আপনার খারাপ মানুষ হয় তাহলে পরিত্যাজ্য। সে যত কোয়ালিফাইড লোকই হোক, সে যদি মানুষ হিসেবে যদি ভালো না হয় তাইলে তার ফ্যান আর হওয়ার সুযোগ নাই। আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, শুনেন, যদি সাধারণ মানুষ যেভাবে বিচারের মুখোমুখি হয়, সাকিব আল হাসানের মতো মানুষকে যদি তারা যদি এই বাংলাদেশের মানুষকে শুধু টাকার জন্য যদি এই ধরনের মেসেজ দেয় তাইলে কিন্তু বাংলাদেশে আপনি কোনোদিন সোনার বাংলা বানাইতে পারবেন না। কারণ ভালো ফুটবল খেলে, ভালো ক্রিকেট খেলে একটা মানুষ যদি দেশ বিক্রি করে দিত চিন্তা না করে, এই ধরনের জিনিস যদি সে করতে পারে তাহলে তারে দিয়ে এই দেশের ভালো কিছু হইতে পারে না। আমি সেদিন যেদিন সে আমারে মারতে আসছিল আমি কাউরে বলি নাই, আমি মনে করছি থাকুক, আল্লাহর কাছে বিচার দিছি যে এই ধরনের বাংলাদেশ ক্যাপ্টেন্সি পর্যন্ত ক্রিকেটের ক্যাপ্টেন হিসেবেও সে মনে করলাম যে এই ধরনের মানুষ যদি বেয়াদব হয় তাহলে তারপরে আর বিচার দেওয়ার জায়গা থাকে না। আজকে আমার মনে হয়েছে 2-1 কথা বলা দরকার। তাকে যারা ফলো করেন, তার যারা ফ্যান, তাদেরকে একটা অনুরোধ করব, তাদেরকে বলেন যে দিনে 8-10 ঘন্টা ক্রিকেটের পিছনে সময় দিয়ে ভালো ক্রিকেটার হওয়ার সাথে 1 ঘন্টা সময় দিক, যে ভালো মানুষ হোক। মানুষ না হইলে এই ধরনের মানুষের বাংলাদেশে প্রয়োজন পড়ে না। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি দাবি জানাবো সরকারকে, তাকে ঠিক করেন, তাকে মানুষ বানান, আর নাইলে সে এই ধরনের কাজ করতেই থাকবে। কেউ কি একটু খবর দিবেন যে আমি আমাদের যিনি ক্রিকেটার সাকিবুল হাসানকে 3 লাখ টাকা দিতে চাই। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে শুক্রবার সকালবেলা উঠেই ফেসবুক 6 লাখ। আমি সিদ্ধান্ত নিছি যে কেউ কি একটু খবর দিবেন যে আমি আমাদের যিনি ক্রিকেটার সাকিবুল হাসানকে 3 লাখ টাকা দিতে চাই। আমার কাছে 3 লাখ টাকা আছে পারিবারিক খরচের জন্য। আমার কাছে মনে হয়েছে যে সাকিবুল হাসান যে 3 লাখ টাকা দিলে, তাও যদি তার যে টাকা ইনকামের যে ভিতর থেকে যে ক্রাশ, যে কিভাবে টাকা ইনকাম করবে, এটা যদি কিছুটা কমে। আমি জানি না আপনারা জানেন কিনা যে সাকিবুল হাসান কিছুদিন আগে এই জুয়া কোম্পানির সাথে বা জুয়া খেলার ইনফরমেশন তথ্য গোপনের জন্য 1 বছর উনি ক্রিকেট থেকে বহিষ্কার ছিলেন। তো উনি ক্রিকেট খেলতে পারেন নাই। ইদানিং গতকালকে একটা ঘটনা আপনি জানেন যে সে আবার আর একটা জুয়ারি প্রতিষ্ঠানের সাথে শুভেচ্ছা দূত হওয়ার কারণে
বিসিবি আমাদের যে ক্রিকেট বোর্ড তারা বলছেন যে ওই আপনি ক্রিকেট খেলবেন বাংলাদেশের হয়ে, আর নাইলে জুয়াতে যাবেন। তাই উনি বাধ্য হয়ে গতকালকে ক্যান্সেল করছেন। আমার কথা হচ্ছে যে দায়িত্ব সব কি রাজনীতিবিদের? সব দায়িত্ব কি জননেত্রী শেখ হাসিনার বা প্রধানমন্ত্রীর? সব দোষাদোষী তো আমরা প্রধানমন্ত্রীরই করি বিভিন্নভাবে। এই লোকটার, এই সাকিবুল হাসান সাহেবের 1.5 কোটি ফলোয়ার আমি ফেসবুকে দেখলাম, সব ইয়াং তরুণ ফলোয়ার। তো এই যে লোকটা, তার যত কর্মকাণ্ড পরিষ্কার মানুষ বলে যে সাকিবুল হাসান নিজের জন্য খেলে, দেশের জন্য খেলে না। সাকিবুল হাসান টাকার বিষয়ে কোনো কম্প্রোমাইজ করে না। তাইলে এই যে একজন ক্রিকেটের সেলিব্রিটি, সে কি কি সিগন্যাল দিয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষকে শুনে? সে সিগন্যাল দিয়ে যাচ্ছে তরুণদেরকে যে যেভাবে পারো বাংলাদেশ থেকে তুমি টাকা পয়সা ইনকাম করে বিদেশ চলে যাও, বিদেশ নিয়ে যাও। যেভাবে পারো তুমি বাংলাদেশের মাটি বাতাস এগুলা ব্যবহার করে তুমি সেলিব্রিটি হও, হওয়ার পর বাংলাদেশের চিন্তা বাদ দাও। বা কোনোভাবে যদি কোনো যোগ্যতা অর্জন করে, আমরা যেটা বলি ব্রেইন ড্রেইন বলি, যে আমাদের সব কোয়ালিফাইড লোকগুলা বিদেশ চলে যায়। এদের সাকিবুল হাসান এটা বলতেছে তরুণদেরকে যে জুয়া হোক যেভাবেই হোক, দেশ যদি চান্স পাও বেঁচে ফেলো, দেশ জুয়ার মাধ্যমে দরকার দেশ বেঁচে ফেলো, তারপরও তুমি তোমার বউ বাচ্চা নিয়ে সুন্দর আরামসে থাকো। এই যদি হয় আমাদের সেলিব্রিটিদের অবস্থা, তাইলে ওসি মনিরুল তো সম্পদ কামাবেই। তাহলে এই যে আমাদের সালাম মুর্শিদি সাহেব, এরা তো সরকারি জমি বা পরিত্যক্ত জমি, পরিত্যক্ত বাড়ি আত্মসাৎ করার চেষ্টা করবেই। আমার কথা হচ্ছে যে এই ধরনের মানুষ, এই সাকিবুল হাসান একটা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা একটা মানুষ। তার আমি প্রশংসা করি, তার ক্রিকেটের যে ব্রিলিয়ান্স, এটার প্রশংসা কেউ না যে সে করবে না। কিন্তু তার একটা মানুষ যদি দেশের না হয়, তাহলে শুধু ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আল্লাহ কি তারে ক্রিকেট জ্ঞান দিছে, কিন্তু বিবেক বলে কি কিছু দেয়নি? শুনেন, শুধু রাজনীতিবিদদের দোষাদোষী করে এই দেশটারে উদ্ধার করতে পারবেন না। এই ধরনের মানুষগুলা যদি তরুণদের জন্য আইডল না হয়, তরুণদের জন্য মডেল না হয়, তাইলে বাংলাদেশ বাঁচাবে মনে করছেন শুধু রাজনীতিবিদরা? আর এই কয়েকটা মামলার বাদী ব্যারিস্টার সুমন হইলেই কি দেশ বেঁচে যাবে? ব্যারিস্টার সুমনরা হারাই যাবে। আর এই সাকিবুল হাসানরা যদি ঠিক না হয়, সাকিবুল হাসানকে ফলো করে বাংলাদেশের ক্রিকেটাররা, বাংলাদেশের ফুটবলাররা, এরা কি শিখতেছে সাকিবুল হাসানের কাছে? আমার আর তার প্রতি কিছু বক্তব্য দেওয়ার নাই। আমি শুধু মনে মনে ঘৃণা প্রকাশ করতেছি এই ধরনের মানুষের কাছে। এবং আপনারা যারা আছেন, কেউ যদি সাকিবুল হাসানের এলাকার বা কেউ যদি থেকে থাকেন, আমার সাকিবুল হাসানের সাথে যোগাযোগ করার মতো যোগ্যতাও নাই। সে ফোন ধরে কিনা জানি না। আমার ওই 3 লাখ টাকা আমি জমা রাখছি তার জন্য, তার পরিবারের খরচের জন্য। যদি খরচের কারণে তার এত টাকা লাগে, টাকা তো আল্লাহ তারে কম দেয়, অনেক ইনকাম করছে সে। এখন নাকি স্বর্ণের ব্যবসা শুরু করছে, করুক, আমি তার এইসব ব্যাপারে। আমার কথা হচ্ছে যে এত বড় সেলিব্রিটি হয়ে দেশকে, দেশের নাম সব ব্যবহার করে এখন দেশটারে 12টা বাজাইতে চাও সাকিবুল হাসান, তাহলে দেশটা বাঁচাবে কে? তুমি তো আমেরিকা চলে যাবা, কিন্তু যারা এখানে থাকবে তাদের কি হবে? এটা তোমার বিবেকের কাছে প্রশ্ন রাখলাম। আর কেউ যদি একটু যোগাযোগ করতে পারেন আমারে বললেন, সাকিবুল হাসানের অ্যাকাউন্ট নাম্বারটা যদি দেন, আর উনি যদি রাজি থাকেন, তাহলে আমি। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন ব্যারিস্টার সুমনের মুখে বেনজির ও সাকিব আল হাসানের বক্তব্য। এখন আমরা শুনবো সাকিব আল হাসান আর বেনজিরকে নিয়ে কি বললেন কাজী হেমায়েত উদ্দিন। এটাই বোধহয় বাকি ছিল। এইবার একেবারে ষোলকলাপন্ন হলো। এবার সাবেক পুলিশ প্রধান বেনজিরের সঙ্গে ব্যবসা পাওয়া গেল সাকিব আল হাসানের, আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান। এই সাকিব আল হাসান এত খারাপ একটা মানুষ কিভাবে হতে পারে বলেন তো? এই সাকিব আল হাসান সেই শুরু থেকেই কত যে শেয়ার বাজার কেলেঙ্কারি করেছে, জুয়ার বিজ্ঞাপন দিয়েছে, হাসিনা নির্দেশে বিএনপিকে ভাঙার জন্য মেজর হাফিজের সঙ্গে ষড়যন্ত্র করেছিল। সব মিলিয়ে এই সাকিব আল হাসানের, এই ছেলেটার টাকার জন্য এত নিচে নামতে পারে যা বলার মতো। এই ছেলেটা মনে হয় টাকার জন্য পারে না এমন কোনো খারাপ কাজ। সেই সাকিব আল হাসান বেনজিরের সঙ্গে ব্যবসা করবে না, তা কি হতে পারে? হতে পারে না। এটাই আজকে প্রকাশ করেছে সময়। একটু পরে দেখি দর্শক, শুধু চমক আর চমক, খবরের প্রত্যেকটা পরতে পরতে চমক। দেখি কি লিখেছে। লিখেছে স্বাস্থ্যের পলাতক মিঠুর সঙ্গে ব্যবসায় বেনজির ও সাকিব। আমি আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম যে স্বাস্থ্যের মিঠু তো মন্ত্রী মোহাম্মদ নাসিম সাহেব মারা যাওয়ার আগে যে চরম দুর্নীতি করে স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গিয়েছেন, তিনি তো করোনায় তাকে নিয়ে গেছে। এখন তার ছেলেপেলেরা তো বিলিয়নিয়ার, তার এক ছেলে তো আমেরিকাতে মানে
অনেকগুলো বাড়ির মালিক, আর অন্য ছেলেরাও তো মাশাআল্লাহ মানে 14 পুরুষ বসে বসে খেতে পারবে, সেই স্বাস্থ্যমন্ত্রী নাসিম। তো এই নাসিমের সঙ্গে এই পার্টনারে দুর্নীতি করতো এই মিঠু। তো এই মিঠুর সঙ্গে ব্যবসায় বেনজির এবং সাকিব। এবার স্বাস্থ্য খাতের বিতর্কিত ঠিকাদার পলাতক মোতাজ্জেরুল ইসলাম মিঠুর সঙ্গে আলোচিত সাবেক আইজিপি বেনজির আহমেদের 2 মেয়ের নামে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার তথ্য পাওয়া গিয়েছে। এর সঙ্গে জড়িয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। অভিযোগ পাওয়া গিয়েছে যে কৃষকদের প্রায় 300 একর জমি জবরদখল করে নীলফামারী জেলার কিশোরগঞ্জ এলাকার নর্থ চিকেন রংপুর লিমিটেড নামে এই ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। আর জমি দখল ও পাহারা দিতে ব্যবহার করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। জমি দখলে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক কৃষক গুল্লিবিদ্ধ সহ কয়েকজন আহত হয়েছিলেন। তখন এই কোম্পানি গড়ে তুলতে গিয়ে নিজেদের সম্পৃক্ততা আড়াল করতে এর 7 জন অংশীদারের নামে একই মোবাইল ও ইমেল ঠিকানা ব্যবহার করা হয়। মানে এই কোম্পানিতে যেই কৃষকদের সম্পদ দখল করছে, এটা কে অংশীদার আছে এটা আড়াল করতে সবার নামের যে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বার একই মোবাইল নাম্বার, ইমেল নাম্বার একই ইমেল নাম্বার ব্যবহার করা হয়। তবে বেনজির আহমেদের দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের বিষয়টি গণমাধ্যমে উঠে আসায় 5 দিন আগে প্রতিষ্ঠানটির মূল গেটে তালা মেরে পালিয়েছেন কর্মকর্তারা। স্থানীয়রা বলেছেন যে প্রভাবশালী মিঠুর সঙ্গে বেনজির আহমেদ এবং সাকিব আল হাসান যুক্ত হওয়ায় তারা দুর্ভোগ হলেও ভয়ে মুখ খুলতে পারে। সাকিব আল হাসান এখন আবার এমপি। এখন তারা জোর করে দখল করার জমি ফেরত চান এবং তাদের উপর করা অত্যাচারের বিচার দাবি করেন। আমাদের সময়ের হাতে আসা তথ্য নথিপত্র দেখা গিয়েছে যে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর চাঁদখানা এলাকার কৃষি জমিতে নর্থ চিকেন রংপুর লিমিটেড নামে কোম্পানি গড়ে তোলা হয়। পোল্ট্রি শিল্প হিসাবে গড়ে তোলা কোম্পানির অংশীদার চেয়ারম্যান স্বাস্থ্য খাতে শত কোটি টাকার দুর্নীতিতে লুটপাটে জড়িত মোতাজ্জেরুল ইসলাম ওরফে মিঠু, যার 500 কোটি টাকা আমেরিকা বাজেয়াপ্ত করেছে গত বছর। আমেরিকা তার 500 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে, আমেরিকাতে ছিল এটা, এখন হচ্ছে অস্ট্রেলিয়া পালিয়ে আছে। এই কোম্পানিতে এই মিঠুর শেয়ারের সংখ্যা 2,90,000। এছাড়া পরিচালক জবরুল হায়দার চৌধুরী, অংশীদার সাকিব আল হাসান, ব্যবসায়ী সিদ্দিক মাহমুদ, বেনজিরের 2 কন্যা ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাহসিন রাইসা বিনতে বেনজিরের প্রত্যেকের 50,000 করে শেয়ার রয়েছে। কোম্পানির আরো একজন অংশীদার রয়েছে সুজনা শারমিন, তার কাছে রয়েছে 5,000 শেয়ার। কোম্পানিটির ফায়ার লাইসেন্সে দেখা গিয়েছে যে কোম্পানিটি যে ভবনে গড়ে তোলা হয়েছে তার মেজর আয়তন 1,80,000 বর্গফুট। স্থানীয়রা বলেন যে কোম্পানিটি 2013 সালে নর্থ পোল্ট্রি লিমিটেড নামে প্রতিষ্ঠিত হয়। পরে 2022 সালে নাম পরিবর্তন করে করা হয় নর্থ চিকেন রংপুর লিমিটেড। জমি দখলের পাশাপাশি খোলা জায়গায় মুরগির বিষটা এমন ভাবে ফেলে যে গন্ধ, যাতে গ্রামবাসীরা আরো বাকি জমি আশেপাশে আছে সব ক্ষতি করে দেয় এবং তারা দুর্ভোগে পড়ে। আমাদের সময় স্থানীয় প্রতিনিধি গোপাল চন্দ্র রায়কে প্রতিষ্ঠানের ম্যানেজার অ্যাডমিন ও HR সিরাজুল হক বলেন যে তাদের প্রতিষ্ঠানের নাম নর্থ পোল্ট্রি। কামরুল হক মালিক তাদের প্রতিষ্ঠানের মালিক। মিঠু নামে কেউ এর সঙ্গে জড়িত নন। নর্থ চিকেন রংপুর লিমিটেড তাদের প্রতিষ্ঠান নয় বলে দাবি করেন। তবে আমাদের সময়ের হাতে আসা সিরাজুল হকের প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ডে লেখা আছে তিনি নর্থ এগ লিমিটেড এবং নর্থ চিকেন রংপুর লিমিটেডের ম্যানেজার মাত্র, সে কিন্তু মালিক না, যা MI গ্রুপের সিস্টার কনসার্ন, মানে MI গ্রুপের একটা প্রতিষ্ঠান। এই বিষয়ে জানতে কামরুল হক মানিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি এবং তাকে ফোন দিলেও তিনি ফোন ধরেনি। ইতিমধ্যে বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে বিপুল জমি জমা সম্পদের সন্ধানে হদিস পেয়েছে দুদক। এখন বেনজির ও তার পরিবারের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে 621 বিঘা জমি, কক্সবাজারে সেন্ট মার্টিন দ্বীপ, বৈনানী সৈকতের পাশে প্রায় 3 একর জমি, 19টি কোম্পানির শেয়ার, গুলশানে 4টা ফ্ল্যাট, 30 লাখ টাকা সঞ্চয়পত্র, 33টি ব্যাংক হিসাব, শেয়ার ব্যবসায় 3টি BO অ্যাকাউন্ট খুঁজে পেয়েছে আদালতের আদেশে। এসব সম্পদ জব্দ অবরুদ্ধ করা হয়েছে। এছাড়া বেনজিরের দেশের বাইরে সম্পদ তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে দুদক। ইতিমধ্যে তার মালয়েশিয়া বাড়ি আছে, স্পেনে বাড়ি আছে, তুরস্কে বাড়ি আছে, তুরস্কের নাগরিকত্ব আছে। এদিকে 2022 সালে 4টি প্রতিষ্ঠানের শেয়ার কারসাজির ঘটনায় BSECর তদন্তে সাকিব আল হাসানের নাম উঠে আসে। ক্রিকেটের এই অলরাউন্ডার এর আগে 2022 সালে তাকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল থেকে 1 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। 2022 সালের আগস্টে জুয়ার সাইট বেটুইনার একটি সহযোগী সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত হয় প্রশ্নবিদ্ধ হন সাকিব। নানা ক্ষেত্রে বিতর্কিত হওয়া সাকিবকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর থেকে বাদ দেয় দুর্নীতি দমন কমিশন। বেটিং সাইটের সঙ্গে জড়িয়ে বেশ কয়েকবারই বিতর্কের মুখে পড়া সাকিব আল হাসানের বোনের নামও উঠে আসে। জানা গেছে মোতাজ্জেরুল ইসলাম মিঠু রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর গ্রামের কসির উদ্দিনের ছেলে। যুক্তরাষ্ট্র প্রবাসী মিঠুর নামে বেনামে ও আত্মীয় বন্ধু বান্ধবের নামে তার কমপক্ষে 30টা ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে। 2016 সালের 9 মে প্রকাশিত বহুল আলোচিত পানামা পেপারস কেলেঙ্কারিতে বাংলাদেশ থেকে অন্যতম অর্থ পাচারকারী হিসেবে এই মিঠুর নাম আসে। 1 যুগ ধরে দুদক মিঠুর বিরুদ্ধে কয়েক দফা তদন্তের উদ্যোগ নিলেও কোনোটাই আলোর মুখ দেখেনি। স্বাস্থ্য খাত নিয়ে দুদক অনেক অনুসন্ধান করলেও মিঠু বরাবরই থেকে যান ধরা ছোঁয়ার বাইরে।
জানা গেছে যে মিঠু সিন্ডিকেট কমপক্ষে 30টা ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, কেন্দ্রীয় ঔষধাগার, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল বিভাগ, ঔষধ প্রশাসন, জনস্বাস্থ্য ইনস্টিটিউট, নার্সিং অধিদপ্তর এবং প্রায় সবকটি মেডিকেল কলেজ এবং হাসপাতালে ঠিকাদারি করেন। এছাড়াও বিভিন্ন জেলার সিভিল সার্জন কার্যালয় এবং হাসপাতালগুলোতেও যন্ত্রপাতি সরবরাহ করে। মিঠুর বিরুদ্ধে 2016 সালের 10 মে একটা নন সাবমিশন মামলা করে দুদক রাজধানীর বনানী থানায় দায়ের করা মামলাটি যারা বলা হয় যে 50 কোটি টাকার বেশি জ্ঞাত হয় বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়টি দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসার পর 13 সালে এই মিঠুকে সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ জারি করা হয়, কিন্তু নির্ধারিত সময়ে তিনি সম্পদ বিবরণী জমা দেননি বা বাড়ানোর আবেদন করেন। এবং আরো জানা যায় যে যখন কৃষকের জমি দখল করা হয় তখন এই মিঠুর সঙ্গে হেলিকপ্টারে যান বেনজির। স্থানীয়রা জানান যে 2016 সালের 15 জুলাই ভুয়া দলিলে দখল করা জমিতে নর্থ পোল্ট্রির সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে চাঁদখানা ইউনিয়নের গ্রামবাসী গ্রামের সর্বশেষ 3 জন পুলিশ কনস্টেবল সমত 25 জন আহত হয়। আহতদের মধ্যে হাফিজার রহমান, আব্দুল রহমান, কানুবালা, ওজিফা বেগম, আসিয়া বেগম, ফাতেমা, নূর বানু সহ কয়েকজনকে হাসপাতাল চিকিৎসা দেওয়া হয়। তারই মধ্যে পুলিশের গুলিতে আহত আবদাল হোসেনকে তখন রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত গ্রামবাসী হাফিজার রহমান তখন জানিয়েছেন যে তার মামাদের প্রত্যেক জমিতে নর্থ পোল্ট্রি ফার্মের মালিক এই মিঠু ভুয়া দলিল দেখিয়ে দখল এবং সীমানা প্রাচীর নির্মাণ করার সময় তারা বাধা দেয়, তখন পুলিশ এসে হামলা চালায়। স্থানীয়রা বলেন যে এই অপকর্ম হয়েছে বেনজিরের প্রশ্রয়। সাবেক আইজিপি একদিন হেলিকপ্টারে চড়ে মিঠুর সঙ্গে এখানে আসেন। 27 থেকে 28 একর জমি প্রশাসনের সহায়তা দখল করা হয় এই বেনজির এবং মিঠুর ইশারায়। তাতে 15 থেকে 20 দিনের মধ্যে ওয়াল তুলে দেওয়া হয়। পরে কিছু কিছু লোককে ভয় দেখিয়ে অল্প দামে রেজিস্ট্রেশন করে নেওয়া হয়। 40 থেকে 50 বিঘা জমি এখনো রেজিস্ট্রেশন ছাড়া তার দখলে আছে। এই বিষয়ে আদালতে মামলা চলতেছে। বর্তমানে প্রতিষ্ঠানের একটা মুরগির খামার, ফিড মিল, পুকুর করে মাছ চাষ করা হয়। এরপর গত কয়েক বছরে এটা নিয়ে আরো কয়েক মারামারি। নীলফামারীর চাঁদখানা ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জাদু বলেন যে তার টায়ার ফসলি জমি দখল করা হয়েছে, অনেক কৃষককে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, কারখানায় তেমন কর্মসংস্থানও হয়নি। চর্বিত জমি ছিল 20 বিঘার মতো, স্থানীয় কৃষকরা আবাদ করতেছিল, এটাই ছিল তাদের একমাত্র জীবিকার উপায়। এখন সেটাও দখল করে নিল। আর ফার্মিং মানে কোনো আইন কানুন মানা হয়নি, এই যে মুরগি পাখানার গন্ধে এলাকায় টিকে থাকা বড় মুশকিল। তো এই হচ্ছে কি ঘটনা দর্শক। এই সাকিব আল হাসান মানে অবাক লাগে, সাকিব আল হাসানের নাম কোথায় নাই। এমনকি শেখ হাসিনা যখন বললো যে তুমি হাফিজের লোকে যোগ দাও, যোগ দিয়ে তুমি একটা দল করো বাংলাদেশ সুপ্রিম পার্টি, সে রাজি হয়ে গেল। যখন দেখলো যে মেজর হাফিজ রাজি হয়নি, আবার সে আওয়ামী লীগে ফিরে গেল, এখন আবার এমপি হলো। মানে একটা ছেলে কত সাকিব আল হাসান এখন বেনজিরের সঙ্গে একটু খারাপ লাগে না? একটা কৃষকের জমি পিটিয়ে মেরে দখল করে এই বেনজির বলে সাকিব আমার শেয়ার হোল্ডার হবে। কারণ মিঠু চিন্তা করলো যে বেনজিরকে রাখলেও ভালো, সাকিবকে রাখলেও ভালো, তার মানে একজন পুলিশেরও আছে বা ক্রিকেটারও আছে, সব মিলতে ব্যবসা করতে পারবো। কারণ 2 নম্বর লোক তো এরকমই করবে, সাকিবও 2 নম্বর, বেনজিরও 2 নম্বর, এরকম করে এগুলো করবে। কিন্তু একটা বারো ভাবে না যে এই যে সাকিব আল হাসান, ওর লজ্জা শরম নাই। ওর বোনের যখন নাম আসলো যে জুয়ার সাইডে, তাও লজ্জা শরম নাই, মানে কোনো কথা বলেন। এরা এমন কেন, এত নির্লজ্জ কেন ভাই? ভাই টাকা নিয়ে কপরে যাইব। এই যে বেনজিরের এত সম্পত্তি ভাই, মরলে কতটুকু জায়গা লাগে? 3.5 জায়গা। এরা বোঝে না এই বেনজিরের কোনো মান সম্মান আছে বলেন তো? বেনজিরের মানুষ 4টা পয়সার মূল্য করে মূল্য দেয় না। একটা ফকিরের মূল্য আছে, বেনজিরের মূল্য। সাকিব আল হাসানের অবস্থা হচ্ছে এই সাকিব আল হাসানের একটা আমার জুতার তলের মূল্য থেকেও। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সাবেক আইজিপি বেনজিরের অপকর্মের দায় পুলিশ বাহিনী নেবে না, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখানে কোনো দায় নেই এবং ওই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে তিনি নিজেও এর জন্য দায়ী নন, অর্থাৎ সরকার কোনো দায় দায়িত্ব নেবে না। স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছেন তখন নিশ্চয়ই জেনে বুঝেই বলছেন। সেক্ষেত্রে সাবেক আইজিপি বেনজিরের অপকর্মের দায় আমরা চাপাতে পারি চেঙ্গিস খানের উপরে, কিংবা সম্রাট আকবর, অথবা লর্ড ক্লাইভের উপরে, অথবা উগান্ডার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য দায়ী হতে পারে। হয়তোবা উগান্ডার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই বেনজির আহমেদকে ডিএমপি কমিশনার কিংবা র্যাবের মহাপরিচালক অথবা শেষ পর্যন্ত পুলিশ প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিল। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিজে এই মন্ত্রণালয়ের মন্ত্রী হবার পরও এই বেনজির আহমেদকে সর্বোচ্চ পুলিশ পদক বিপিএম কয়েক দফায় দিয়েছে। এমনকি শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছে বেনজির আহমেদকে, এবং এই পুরস্কারটাও দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন সেই মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি আরো বলেছেন, এই মুহূর্তে বেনজির কোথায় আছেন সেই ব্যাপারে তার কোনো ধারণা নেই, তিনি দেশ ছেড়ে গেছেন কিনা সেটা তিনি জানেন না। অথচ গত কয়েকদিন ধরেই গণমাধ্যমে প্রকাশিত হয়েছে 4 মে তিনি সপরিবারে দেশ ছেড়ে গেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন তার কাছে তথ্য নেই, তাকে জেনে বলতে হবে। সাংবাদিকরা প্রশ্ন করেছেন, তিনি বলেছেন তিনি এখনো জানেন না, সুতরাং তিনি এখন উত্তর দিতে পারবেন না, তিনি জেনে জানাবেন। তাহলে এই কয়েকদিনে স্বরাষ্ট্রমন্ত্রী কি করেছেন, কাজটা কি তার? যখন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলো যে 4 মে সপরিবারে বেনজির পালিয়েছে, সিঙ্গাপুরে গেছে, সিঙ্গাপুর এয়ারলাইন্সে এবং ফ্লাইটে গেছে, সবকিছু যখন গণমাধ্যমে এসেছে, তখন জাস্ট ইমিগ্রেশনে তিনি যদি জানতে চাইতেন আসলেই কি বেনজির আহমেদ তার পরিবার নিয়ে সিঙ্গাপুরে গেছে, তাহলে সাথে সাথে 1 মিনিটের মধ্যে তিনি সেই তথ্য পেয়ে যেতেন। তাহলে বেনজির এই ঘটনা কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য গুরুত্বপূর্ণ কিছু না, যে তিনি এটা জানার প্রয়োজন বোধ করেন না? নাকি এর মধ্য দিয়েই আমরা একটা ধারণায় আসতে পারি যে সরকারই চেয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চেয়েছে, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে তিনি যখন এই মন্তব্য করছেন যে তার কাছে এই ধারণা নেই, তখন আমরা কি ধরেই নিতে পারি তারা সবাই মিলেই বেনজিরকে সিঙ্গাপুরে পালিয়ে যেতে সাহায্য করেছেন? কেন তথ্য থাকবে না তার কাছে? কেন তথ্য থাকবে না? তাদের কাছে যে তথ্য থাকে সেই আলোচনায় আসবো, তার আগে তিনি কি কি বলেছেন একটু দেখে নেই। বেনজিরের ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না, এ কথা তিনি বলেছেন। এবং তিনি বলছেন র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ দেশে আছেন নাকি চলে গেছেন সে ব্যাপারে তিনি জানেন না। তিনি বলেছেন আমি এখনো সঠিক জানি না তিনি আছেন নাকি চলে গেছেন, আমাকে জেনে কথা বলতে হবে। বেনজির আহমেদের দেশত্যাগ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন তাকে আমরা এখনো নিষেধাজ্ঞা দেইনি, সে যদি নিষেধাজ্ঞার আগে চলে গিয়ে থাকে, বাক্যটা তিনি শেষ করেননি। আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে নাকি চলে গেছে, আমাকে জেনে কথা বলতে হবে। তিনি আছেন কিনা না আছেন সেটা আমি এখনো সুনিশ্চিত নই। আমার পুলিশ বাহিনী অনেক ভালো কাজ করছে, অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করছে। কোনো ব্যক্তি যদি কিছু করে থাকে তার দায় প্রতিষ্ঠান নেয় না, তার দায় প্রতিষ্ঠান নেয় না। আচ্ছা, বেনজির আহমেদ যদি পুলিশ প্রধান না হতেন, কিংবা ডিএমপি কমিশনার অথবা র্যাবের মহাপরিচালক, কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রীর অতি আপনজন, অতি নিকটজন না হতেন, তাহলে তিনি যেভাবে জমিগুলো দখল করেছেন, সংখ্যালঘুদের উপরে চাপ দিয়ে যেভাবে তিনি জমিগুলো দখল করেছেন, যত সম্পদ তিনি গড়েছেন, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন, সেটাকে তিনি হতে পারতেন। তার মানে তিনি তার এই প্রাতিষ্ঠানিক পরিচয়টাকেই তো ব্যবহার করেছেন, এই প্রতিষ্ঠানটাকেই তো তিনি ব্যবহার করেছেন, ব্যবহার করে তিনি এই সম্পদের মালিক হয়েছেন। এবং যখন তিনি এই অবৈধ সম্পদের মালিক হচ্ছেন, সেই সময়ে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এই মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল তাকে শুদ্ধাচার পুরস্কার দিয়েছেন, তাকে বিপিএম পদক দিয়েছেন, সর্বোচ্চ পুলিশের পুরস্কার। এ বিষয়ে আরেক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যদি কেউ অন্যায় করে থাকেন, অন্যায়ভাবে ধন সম্পদ কুক্ষিগত করে থাকেন, আমাদের দেশে সেই অনুযায়ী বিধান রয়েছে, বিচার হবে, সেখানে আমাদের কিছু বলার নেই। সে কি দোষ করেছে কি না দোষ করেছে সেগুলো আমাদের কাছে এখনো কোনো তথ্য নাই, এখনো কোনো তথ্য নাই। এগুলো তদন্ত হচ্ছে, তদন্তের পরে জানা যাবে তিনি দোষী না নির্দোষ, কিংবা কত পরিমাণ অর্থ বানিয়েছেন, কর ফাঁকি দিয়েছেন বা সম্পদ বানিয়ে তার তথ্য দেননি। এগুলো আমাদের সংশ্লিষ্ট বিভাগ অনুসন্ধান করছে। অনুসন্ধানের আগে আমার মুখ দিয়ে বলা ঠিক নয়। অনুসন্ধান ছাড়াই বিরোধী দল নিয়ে কত কথাবার্তা স্বরাষ্ট্রমন্ত্রী নিজে, এমনকি সরকার প্রধানমন্ত্রীও কত কথা বলে ফেলেন, কত কথা বলে ফেলেন কোনো ধরনের তদন্ত ছাড়াই, কত কিছু বলে ফেলেন বিরোধী দলের নেতাদের নামে। অথচ এখানে তিনি মুখ খুলতে পারবেন না, তদন্ত ছাড়া তো তিনি কোনো কথা বলতে পারবেন না। এবং তার বিচার হবে কিনা সেটাও নির্ধারণ করবে আদালত, তিনি জেলে যাবেন কিনা এটাও নির্ধারণ করবে আদালত, আমাদের স্বাধীন বিচার ব্যবস্থা। এই কথা বলেছেন আবার সরকারি দলের সাধারণ সম্পাদক। যাই হোক, সেই আলোচনায় যাচ্ছি না, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেই থাকি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তার কাছে তথ্য নেই, কিন্তু তিনি এই তথ্যটা 1 মিনিটের মধ্যে পেতে পারতেন, কিন্তু তিনি এই তথ্যটা নেননি, কিংবা তিনি জানেন। তার জানবার কথা, আসলে অজানা থাকবার কথা না। কারণ আমরা দেখেছি 28 অক্টোবরের আগে, এই যে নির্বাচন গেল কয়েকদিন আগে, 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনের সার্কাস, তার আগে 28 অক্টোবরের পর বিরোধী দলের নেতাদেরকে যেভাবে গ্রেফতার করা হয়েছে, সবাই কিন্তু তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়নি, কাউকে কাউকে তাদের আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। সেই তথ্য তাদের কাছে চলে এসছে, কিন্তু বেনজির আছে কিনা, যাকে নিয়ে তদন্ত চলছে, 3 সদস্যের কমিটি গঠন করেছে দুদক, 23 এপ্রিল তিনি চৌঠাবে দেশ ছেড়ে পালিয়ে গেছেন, এবং এখন পর্যন্ত জুন মাসে এসেও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সেই তথ্য নাই, 1 মাস পার হয়ে যাবার পরও। কেন? অবশ্যই তথ্য আছে, আমরা ধরে নিতে পারি তথ্য আছে। 2015 সালে মাহমুদুর রহমান মান্নাকে গ্রেফতার করা হয়েছিল তার এক আত্মীয়ের বাসা থেকে রাত 3টার সময় তাকে গ্রেফতার করা হয়েছে তার এক আত্মীয়ের বাসা থেকে, অর্থাৎ তিনি তার নিজের বাসায় ছিলেন না।
এবং তাকে গ্রেফতার করা হতে পারে এটা জেনে তিনি বেশ কয়েকটা বাসা পরিবর্তন করে শেষ পর্যন্ত তার এক আত্মীয়ের বাসায় বনানীতে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেখানে গিয়ে তাকে গ্রেফতার করা হয়, যদিও গ্রেফতার করা হয়নি, প্রথমে তাকে গুম করা হয়, তারপর 22 ঘন্টা পর তাকে গ্রেফতার দেখানো হয়েছিল, প্রথমে তাকে গুম করা হয়। তাহলে এই তথ্যগুলো আপনারা 1 মিনিটের মধ্যে, 1 নিমিষের মধ্যে পেয়ে যান। মাহমুদুর মান্নার কথা বলছিলাম, তারপর তাকে 22 মাস, প্রায় 2 বছর কারাভোগ করতে হয়েছে, অথচ সেই মামলায় এখন পর্যন্ত চার্জশিট পর্যন্ত দেওয়া হয়নি, অর্থাৎ কোনো অভিযোগ গঠন করতে পারেনি, অথচ তাকে 2 বছর জেল খাটতে হয়েছে। আর ওবায়দুল কাদের এখন বলছেন আদালত চাইলে, আদালত যদি মনে করে বেনজিরকে জেলে যেতে হবে তাহলে তিনি জেলে যাবেন, আদালত জেলে যাবেন না। এখন আসি স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসলে কিভাবে বেনজিরকে সাহায্য করেছে, তিনি যে সম্পদের পাহাড় গড়েছেন সেই সম্পদের পাহাড় গড়তে। আমরা এই জায়গাটা একটু দেখি। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে 2011, 2012, 2014, 16 এবং 19 সালে বাহিনীতে সাহসী ভূমিকা, জঙ্গিবাদ বিরোধী অভিযান, রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবদানের জন্য বিপিএম পুরস্কার পান বেনজির। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার অবদান কি ছিল সেটা নতুন করে বলবার কিছু নেই। এবং রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ বলতে যে বিরোধী দলের উপরে দমন পীড়ন তাকেই বোঝায় সেটা আমরা জানি। এবং 2011-12 কথা বাদ দিলাম, 2014, 2016 এবং 2019 সালে যখন বিপিএম পুরস্কারে পুরস্কৃত করা হয় বেনজিরকে, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, মন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন আসাদুজ্জামান খান কামাল, এবং তার মন্ত্রণালয়ের অধীনস্থ পুলিশ বাহিনী তাকে সর্বোচ্চ পুলিশ পদকে ভূষিত করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে 2020-21 সালে তাকে শুদ্ধাচার পুরস্কার দেয়, অথচ দুদকের তথ্য অনুযায়ী তিনি ও তার পরিবার 2020 ও 2021 সালে প্রায় 87.9 একর জমি কিনেছিলেন। যে বছর তাকে শুদ্ধাচার পুরস্কার দিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থাৎ আসাদুজ্জামান খান কামালের মন্ত্রণালয়, যিনি এখন দায়িত্ব অস্বীকার করছেন। পুলিশ বাহিনীর কোনো দায় নেই, তার মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো দায় নেই, এবং মন্ত্রী হিসেবে তার কোনো দায় নেই। এবং আমরা যে কারণে ধরে নিলাম নিশ্চয়ই দায় লর্ড ক্লাইভ কিংবা চেঙ্গিস খানের অথবা উগান্ডার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, তিনি কিন্তু দায় এড়িয়ে যাচ্ছেন এখন, কিন্তু তিনি কিন্তু পুরস্কারে ভূষিত করেছিলেন, শুদ্ধাচার পুরস্কার দিয়েছিলেন, এবং এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ পুলিশ বাহিনী তাকে 5 বার বিপিএম পুরস্কারে পুরস্কৃত করেছে, এবং তার মধ্যে 3 বার যখন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন আসাদুজ্জামান খান কামাল। তার মানে এই সব কিছুই আসলে একটার সাথে সংযুক্ত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ বাহিনী এবং মন্ত্রণালয়ের দায়িত্ব যিনি আছেন। আচ্ছা, আমরা ধরে নেই আসাদুজ্জামান খান কামালের কাছে কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য ছিল না। এত যে অপরাধ করছেন বেনজির, এত যে সম্পদ বানাচ্ছেন অবৈধভাবে, জমি দখল করছেন একরের পর একর, এগুলো কোনো তথ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ছিল না। এই কথা যদি এখন তিনি বলতে চান, স্বরাষ্ট্রমন্ত্রী বলতে চান, তাহলে তো তার পদত্যাগ করা উচিত। এরকম অযোগ্য একটা অথর্ব স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে আমরা কি করব? তাহলে তো আরো অনেক বেনজিরের জন্ম হবে, যদি তার অযোগ্যতার কারণেই, তার মন্ত্রণালয়ের অযোগ্যতার কারণেই বেনজির এই পরিমাণ সম্পদ করে থাকেন। আর একটা হতে পারে, আমরা বিশ্বাস করি না তিনি এত অযোগ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এত অযোগ্য, কারণ আমরা দেখি বিরোধীদের দমন করার ক্ষেত্রে তারা অনেক যোগ্যতার পরিচয় দেন। তার মানে তারা অযোগ্য কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী অযোগ্য সেটা আমরা বিশ্বাস করতে চাই না। তাহলে আমরা ধরে নেই এই সব তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ছিল, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ছিল, কিন্তু তারপরেও বেনজিরের ব্যাপারে কোনো ব্যবস্থা তো নেই, বরং বিপিএম পুরস্কার দেওয়া হয়েছে, শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছে। যদি সেটা হয়ে থাকে তাহলে এর দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেবে না, পুলিশ বাহিনী নেবে না, কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী নেবেন না। বরং আমাদের তো মনে হবার কথা, এবং বাস্তবতা এটাই, বেনজিরের এই অপকর্মের দায় পুরোপুরিভাবে সরকারের, এবং যদি স্পেসিফিক ভাবে কোনো মন্ত্রণালয়ের কথা বলা হয় তাহলে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এবং যদি আরো স্পেসিফিক ভাবে বলি তাহলে এর দায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের, যিনি 2014 সালের পর থেকে। তো বন্ধুরা, এই বেনজির আর সাকিব আল হাসানকে নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, ব্যারিস্টার সুমনকে নিয়ে এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের পিচ্চি সাকিব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।